ভালোবাসা কোনো কিছু বলে কয়ে আসে না। ভালোবাসা মন থেকে জন্ম নেয়। কোন জিনিসটা ভালো লাগলো, কি দেখে আমি ভালোবাসলাম, এটা বলে বোঝানো কখনোই সম্ভব নয়। আজকে তোমাদের জন্য ভালোবাসার, ভালো লাগার এক অনবদ্য গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। ক্লাস 12 সেমিস্টার 3, প্রথম চ্যাপ্টার, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এই গল্পটা মাইল ফলকের মতো একটা গল্প, যে গল্পটা পড়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। টেক্সটটা প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড ধরে ধরে আমি এক্সপ্লেন করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। এই লাইনের মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটা গ্রামার আমি খুঁজে বার করে দেব। তোমরা অবশ্যই সেই জায়গাটা মার্কিং করে রাখবে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি পাই টু পাই তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। আগে চলো দেখে নিই, যিনি লেখক রাস্কিন বন্ড, যিনি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা লিখেছেন, ওনার সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। রাস্কিন বন্ডের জন্ম হয়েছিল 1934 সালে। কত সাল বললাম? 1934। বর্তমানেও কিন্তু রাস্কিন বন্ড জীবিত, লিভিং লেজেন্ড একজন। তাহলে এই অথার সম্পর্কে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন জানাটা, সেটা কি না, আমাদের অথার রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান অথার। ইন্ডিয়ান অথার, ভারতীয় একজন লেখক। ঠিক আছে, এছাড়াও আমাদেরকে জানতে হচ্ছে ইন্ডিয়ান অথার এর পাশাপাশি জানতে হচ্ছে ওনার ফার্স্ট নোভেল কি ছিল? দ্য রুম দ্য রুম অন দ্য রুফ। দ্য রুম অন দ্য রুফ, যেটা প্রকাশিত হয়েছিল 1956 সালে। অনবদ্য একটা উপন্যাস, অর্থাৎ নোভেল। নেক্সট আমাদেরকে জানতে হচ্ছে তিনি লেখালেখি করেছিলেন, অথার্ড 500 শর্ট স্টোরিজ, শর্ট স্টোরিজ 500টারও বেশি ছোট গল্প, এসেস প্রবন্ধ এবং নোভেলস উপন্যাস। 500টারও বেশি তিনি ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ লিখেছিলেন। 69 বুকস ফর চিলড্রেন, শিশুদের জন্য 69টা বই তিনি লিখেছিলেন। সাহিত্যে অবদানের জন্য সাহিত্য একাডেমি দেওয়া হয়েছিল। সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমি দেওয়া হয়েছিল কত সালে না 1992 সালে। কোন উপন্যাসের জন্য? ফর আওয়ার ট্রিজ স্টিল গ্রোজ ইন দেহেরা। আওয়ার স্টিল গ্রোজ অন দেহেরা, এটার জন্য 1992 সালে তাকে সাহিত্য একাডেমি দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি লাভ করেছিলেন পদ্মশ্রী। পদ্মশ্রী কত সালে? 1999 সালে। এছাড়াও তিনি পেয়েছিলেন পদ্মভূষণ। পদ্মভূষণ কত সালে? 2014 সালে। এই হচ্ছে মহান অথর রাস্কিন বন্ড সম্পর্কে কিছু কথা। আমরা কি কি জানলাম তাহলে আরেকবার জেনে নিই। ইন্ডিয়ান অথর, ভারতীয় একজন লেখক। ফার্স্ট নোভেল দ্য রুম অন দ্য রুফ প্রকাশিত হয়েছিল 1956-এ। অথর্ড 500 শর্ট স্টোরিজ, এসেজ,
নোভেলস। তিনি 500টারও বেশি ছোট গল্প লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন এবং উপন্যাস লিখেছিলেন। 69 বুকস ফর চিলড্রেন, শিশুদের জন্য 69টা বই লিখেছিলেন। সাহিত্য একাডেমি 1992 সালে, 1992 সালে সাহিত্য একাডেমি দেওয়া হয়েছিল ফর আওয়ার ট্রিজ স্টিল গ্রোজ ইন তেহরান। পদ্মশ্রী লাভ করেছিলেন 1999 সালে এবং পদ্মভূষণ লাভ করেছিলেন 2014 সালে। এই গেল আমাদের অ্যাবাউট দ্য অথার। এবার আমাদের জানতে হচ্ছে যে পাবলিকেশন খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ছোট ছোট তথ্য খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। পাবলিকেশন প্রকাশিত হয়েছিল কখন? না 1988 সালে। 1988 সালে। কোথায়? না অ্যাজ পার্ট অফ দ্য কালেকশন, পার্ট অফ দ্য কালেকশন দ্য নাইট ট্রেন and other stories. The Night Train and Other Stories এই সংকলনে কিন্তু 1988 সালে এই নাইট ট্রেন আর দেউলি গল্পটা প্রকাশিত হয়েছিল। ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এই গল্পের? ব্যাকগ্রাউন্ডটা কি? এই গল্পের ব্যাকগ্রাউন্ড হলো a sudden encounter বা মিটিং বলতে পারি। a sudden encounter or meeting and its lasting impact, হঠাৎ সাক্ষাৎ এবং এর প্রভাব, রয়ে যাওয়া প্রভাবটা, যে সাক্ষাৎটা ঘটেছিল সেই সাক্ষাৎটা স্মৃতি হয়ে রয়ে যাওয়ার ঘটনা, এটা হচ্ছে এই গল্পের ব্যাকগ্রাউন্ড। এবার পয়েন্ট অফ ভিউ দেখে নিতে হয়। পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি? ফার্স্ট পারসন ন্যারেশন। ফার্স্ট পারসন ন্যারেশন। গল্প বিভিন্ন পার্সনের ক্ষেত্রে লেখা হয়। ফার্স্ট পার্সন কেন বলা হচ্ছে? না গল্পের মধ্যে যে ন্যারেটর অর্থাৎ কথক যে গল্পটা বলছে তিনি গল্পের মধ্যে বিদ্যমান। তাহলে যে গল্পটা বলছে তিনি যদি গল্পের মধ্যেই বিদ্যমান হয় তাহলে সেই স্টোরিটাকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেশন। এবার ক্যারেক্টার্স কি কি রয়েছে? ক্যারেক্টার্স, এই গল্পের ক্যারেক্টার্স রয়েছে। প্রথমত আমরা পাবো দা ন্যারেটর। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ন্যারেটর কে? এই ন্যারেটর হচ্ছে এ ইয়াং কলেজ স্টুডেন্ট। এ ইয়াং কলেজ স্টুডেন্ট, কম বয়সী একটা কলেজের ছাত্র, ইনি এ হচ্ছে এই গল্পের ন্যারেটর অর্থাৎ কথক। তারপরে পাবো আমরা দা বাস্কেট সেলিং গার্ল, ঝুড়ি বিক্রি করা একটা মেয়েকে পাবো। দা গ্র্যান্ডমাদার, দা গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা। দা স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার। আর রয়েছে দা টি স্টল ওনার, চায়ের দোকানের মালিক। এই তথ্যটা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, খুব কিন্তু ইম্পর্টেন্ট ফর আমাদের এমসিকিউ, কারণ বিভিন্ন ছোট ছোট খুঁটিনাটি তথ্য থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। যেমন ধরো পাবলিকেশন, এই পাবলিকেশন খুব ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য। আমাদেরকে মনে রাখতে হচ্ছে সালটা 1988 আর প্রকাশনীটা মনে রাখতে হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যান্ড আদার স্টোরিজ। এটা
আবার যদি ব্যাকগ্রাউন্ড বলা হয় তাহলে এ সাডেন অ্যাটাক, সাডেন এনকাউন্টার অ্যান্ড ইটস লাস্টিং ইম্প্যাক্ট। পয়েন্ট অফ ভিউ আসতে পারে ফার্স্ট পারসন ন্যারেশন। আবার ক্যারেক্টার গুলোর মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ন্যারেটর কে, হু ইজ দ্য ন্যারেটর। তখন আমরা কি জানবো যে এই ইয়াং কলেজ স্টুডেন্ট। এই হচ্ছে আমাদের গল্পটা শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য। খাতার মধ্যে ভালো করে এটা নোট ডাউন করে নাও। এবার গল্পের প্রত্যেকটা লাইন মন দিয়ে দেখতে থাকো। আমি বাংলাতে প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেন করে দিচ্ছি, লাইনের মধ্যে থাকা প্রত্যেকটা গ্রামারকে আমি তুলে ধরছি। দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, আইটাকে আই বললাম ন্যারেটর, আইটাকে আই হচ্ছে আমাদের গল্পের ন্যারেটর। ন্যারেটরকে ন্যারেটর হচ্ছে এ ইয়াং কলেজ স্টুডেন্ট। ঠিক আছে, ন্যারেটর হচ্ছে এই ইয়াং কলেজ স্টুডেন্ট। ভালো করে মনে রাখবে, এই আই কিন্তু কোন রকম ভাবে রাস্কিন বন্ড ভেবে গুলিয়ে ফেলো না। আই কিন্তু রাস্কিন বন্ড অর্থাৎ লেখক নয়। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজড টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস। আমাদের ইংলিশ গ্রামারে যে টেক্সচুয়াল গ্রামার আছে ক্লাস 12 এর সেমিস্টার 3 সিলেবাসে, সেই ইংলিশ গ্রামারে আমাদের এরর কারেকশন আছে। তাই লাইনটা ভালো করে দেখো, কি বলা আছে, আই ইউজড টু স্পেন্ড। মনে রাখবে এই ইউজড টু একটা মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। এই মোডাল অক্সিলিয়ারি ভার্বের পর মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট। এটা খেয়াল রাখবে, এরর কারেকশনে কিন্তু খুব কাজে লাগবে যে মোডাল ভার্বের পর মেন ভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মে বসাতে হয়। তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস, আমার গ্রীষ্মের ছুটিটা আমি কাটাতাম ইন দেহরা। দেহরা বলতে দেরাদুন। তাহলে আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতাম কোথায়? দেরাদুনে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। তাহলে লাইনটা ক্লিয়ার করতে পেরেছি, যখন আমি কলেজে ছিলাম আমি গ্রীষ্মের ছুটিটা কাটাতাম দেরাদুনে আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স, আমি এই প্লেন্স ছেড়ে যেতাম। প্লেন্স মানে কি? PLAINS। প্লেন্স মানে সমভূমি, সমতল ভূমি বলি, সমতল ভূমি। এখানে সমতল ভূমি বলতে লেখক বোঝাতে চেয়েছেন DELHI, দিল্লি। ঠিক আছে, তাহলে আমি সমতল ভূমি ছেড়ে চলে যেতাম কখন? আর্লি মানে আগে ভাগে, অর্থাৎ গোড়ার দিকে, শুরুর দিকে, প্রথম দিকে। ইন মে, মে মাসের শুরুর দিকে। ভালো করে পয়েন্ট মনে রাখবে, মে, এই মাসটাকে খেয়াল রাখবে, যাওয়ার সময়টা। তাহলে কি বলছে যে আর্লি মে, মে মাসের শুরুর দিকটাতে আমি সমতল ভূমি ছেড়ে চলে যেতাম। অ্যান্ড রিটার্ন, ফিরে আসতাম, লেট, শেষের দিকে, দেরি করে, ইন জুলাই, জুলাই মাসে। আর একটা মাস আমাদের খাতায় এলো কি? জুলাই। তাহলে মে মাসে হচ্ছে স্টার্ট মানে যাওয়াটা, আর রিটার্ন হচ্ছে জুলাই মাসে। তাহলে মে মাসের শুরুর দিকে আমি সমতল ভূমি ছেড়ে চলে যেতাম আর ফিরে আসতাম জুলাই মাসের শেষের দিকে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে 30 মাইল দূরে। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে, 30 মাইলস, 30 মাইলস ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের MCQ এখান থেকে আসতে পারে যে দেউলি থেকে দূরত্বটা কত ছিল। ঠিক আছে, তাই বলছে যে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে, দেরাদুন থেকে 30 মাইল দূরের ছোট্ট একটা স্টেশন, তার নাম হচ্ছে দেউলি। ইট মার্কড, এই যে দেউলি স্টেশনটা, এটা চিহ্নিত হতো, ধরা হতো, দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জাঙ্গলস,
দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। ভারতীয় যে ঘন তরাই বনভূমি, সেই তরাই বনভূমিটা কিন্তু এখান থেকেই শুরু হতো। তাহলে ক্লিয়ার করতে পারলাম পুরো প্যারাগ্রাফটা, যে যখন আমি কলেজে থাকতাম, আমার গ্রীষ্মের ছুটিটা আমি কাটাতাম আমার ঠাকুমার বাড়িতে দেহরাদুনে। আমি মে মাসের শুরুর দিকটাতে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম এবং ফিরে আসতাম জুলাই মাসের শেষের দিকটাতে। আর এই যে দেউলি বলছি, দেউলিটা ছিল একটা ছোট্ট স্টেশন, এটা দেরাদুন থেকে 30 মাইল দূরে, 30 মাইলস অ্যাওয়ে। ইট মার্কড, এটা চিহ্নিত হতো দ্য বিগিনিং অফ দ্য হ্যাভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। ভারতীয় তরাইয়ের ঘন বনভূমি এখানটা থেকেই শুরু হতো। The train would reach Deoli at about 5 in the morning. ট্রেনটা দেউলিতে পৌঁছাতো কখন? About 5 in the morning, সকাল 5টার সময়। আন্ডারলাইন করে রাখবে, এখানটা জুড়ে কোশ্চেন আসে যে কটার সময় ট্রেনটা দেউলিতে পৌঁছায়। তাহলে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টার সময় ট্রেনটা দেউলিতে এসে পৌঁছায়। When the station would be dimly lit, ডিমলি কথার অর্থ কি? DIMLY, ডিমলি মানে হচ্ছে স্নিগ্ধ ভাবে, স্নিগ্ধ ভাবে। লিট মানে কি? LIT, লিট মানে হচ্ছে প্রজ্বলিত, প্রজ্বলিত। তাহলে স্নিগ্ধভাবে প্রজ্বলিত হতো, ঠিক আছে? কিসের দ্বারা? না উইথ ইলেকট্রিক বাল্বস, ইলেকট্রিক বাল্বস দিয়ে, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, তেলের বাতি দিয়ে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে, আর রেলওয়ে ট্র্যাক, রেলপথের যে ওপারে জঙ্গলটা ছিল, উড জাস্ট বি ভিজিবল, একটু মাত্র দেখা যেত, ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের স্নিগ্ধ বা ক্ষীণ আলোতে। তখনও সূর্য প্রস্ফুটিত হয়নি, সূর্য উঠেনি, উদিত হয়নি, তাই ওই ভোরের আবছা আলোতে, ভোরের স্নিগ্ধ ক্ষীণ আলোতে রেলপথের ওপারে ঘন জঙ্গলটা একটু মাত্র দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে শুধুমাত্র একটাই প্ল্যাটফর্ম ছিল, লোন, নিঃসঙ্গ, নির্জন, ফাঁকা, একটাই প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, আর একটা ওয়েটিং রুম ছিল, যাকে আমরা প্রতীক্ষালয় বলি। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এই প্ল্যাটফর্মটা যেন বোস্টেড করতো, মানে টুক প্রাইড, অর্থাৎ অহংকার করতো, গর্ব করে বলতো যে তার নিজস্ব একটা টি স্টল আছে, চায়ের দোকান আছে। মানে বিষয়টা এটাই যে কোনো কিছু নেই কিন্তু শুধুমাত্র একটা চায়ের দোকান আছে, এটা যেন প্ল্যাটফর্মটা অহংকার করে বলতো। এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, স্ট্রে ডগস বলতে ওই রাস্তার কুকুর, ইতস্তত ঘুরে বেড়ানো কিছু কুকুর ছিল এই প্ল্যাটফর্মের মধ্যে। নট মাচ এলস, আর বিশেষ কিছু ছিল না, আর বেশি কিছু এই প্ল্যাটফর্মের মধ্যে ছিল না। কারণ বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ ট্রেনটা সেখানে থামতো শুধুমাত্র 10 মিনিটের জন্য। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস, জঙ্গলের দিকে ছুটে যাওয়ার আগে, সেই ঘন বনভূমির মধ্যে প্রবেশ করার আগে ট্রেনটা এই দেউলি নামক স্টেশনে শুধুমাত্র 10 মিনিটের জন্য থামতো। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, দেউলিতে কেন যে এই ট্রেনটা থামতো, আই ডোন্ট নো, আমি বুঝতে পারতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছু সেখানে ঘটেনি কোনোদিন। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেনের মধ্যে চাপেও না, কেউ ট্রেনের মধ্যে থেকে নামেও না। তাহলে কেন যে ট্রেনটা সেখানে 10 মিনিট থামতো আমি বুঝতাম না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে কোনো কুলিকে দেখতে পাওয়া যেত না, কারণ প্যাসেঞ্জার যদি না নামে, না ওঠে, তাহলে বাক্স প্যাটরাগুলো বওয়ার জন্য কুলির থাকার কি দরকার আছে? প্যাসেঞ্জার নেই, তার মানে কুলিও সেখানে নেই। তাই বলছে যে দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিকে দেখতে পাওয়া যেত না। বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটা থামতো, হল্ট মানে থামা, ট্রেনটা থামতো দেয়ার সেখানে এ ফুল 10 মিনিটস, সম্পূর্ণ 10 মিনিট, 10 মিনিট কিন্তু ট্রেনটা সেই স্টেশনে থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড,
তারপর একটা ঘন্টা বাজতো, আগেকার ট্রেনগুলোতে ঘন্টা বাজার প্রচলন ছিল, ট্রেনের মধ্যে ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, আর সঙ্গে সঙ্গে, প্রেজেন্টলি কথার অর্থ কিন্তু সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে কি হতো না, দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলি পিছনে পড়ে রয়ে যেত। অ্যান্ড ফরগটন, তাকে যেন যাত্রীরা ভুলে যেত, আর মনে রাখতো না। আই ইউজ টু ওয়ান্ডার, আমি সর্বদাই আশ্চর্য হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটেছিল, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেওয়ালগুলোর পিছনে কি কোনো ইতিহাস লুকিয়ে আছে, আমি এটা ভাবতাম, আশ্চর্য হতাম। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সর্বদাই দুঃখ বোধ করতাম, ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ নির্জন একটা প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, সেই জায়গাটার জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যে কেন কেউ এই জায়গার মধ্যে ঘুরতে আসে না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি দেউলিতে ট্রেন থেকে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে, দিনটা কাটাবো দেয়ার, সেখানে। জাস্ট টু প্লিজ দ্য টাউন, এই শহরটাকে আনন্দিত করার জন্য, তার মানে শহর সম্পর্কে তথ্যগুলো জানার জন্য আমি ট্রেন থেকে একদিন নামবো, এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। এবার সিদ্ধান্তের যে নেওয়ার পরের ঘটনাতে আসি। আই ওয়াজ 18, নিজের পরিচয় দিচ্ছেন যে আমি ছিলাম 18 বছর বয়স, মানে আমার বয়স ছিল 18 বছর, সবেই সেই ইয়াং এজ। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমার বাড়িতে ঘুরতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতের ট্রেন থামলো কোথায়, দেউলিতে, দেউলি স্টেশনে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, তখন ওই প্ল্যাটফর্মে একটা মেয়েকে দেখা গেল। সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করা একটা মেয়েকে দেখা গেল। ইট ওয়াজ এ কুল মর্নিং, ঠান্ডার একটা সকাল ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, আর মেয়েটার পরনে একটা শাল ছিল, তার কাঁধের ওপর ওড়নার মতো করে জোড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পায়ের পাতাগুলো ছিল খালি, বেয়ার মানে ফাঁকা, পায়ে জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোদেস ওয়ার ওল্ড, তার পরনের পোশাকটা ছিল পুরাতন। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল কম বয়সী যুবতী একটা মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, আকর্ষণীয় ভাবে হাঁটছিল, শৃঙ্খলা পরায়ণ ভাবে হাঁটছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, ডিগনিটি বলতে মার্জিত, অর্থাৎ ভদ্রভাবে সে হেঁটে আসছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার পাশে এলো, সি স্টপ, সে থেমে গেল। সি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড, কিন্তু প্রথমে সে ভান করলো নট টু সি, যেন সে কিছুই দেখেনি। সি হ্যাড এ পেল স্কিন, তার স্কিন অর্থাৎ গায়ের রং যেন ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মাথার মধ্যে এলোমেলো শাইনি কালো চুল রয়েছে। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, তার কালো অস্থির চোখ রয়েছে। অ্যান্ড দেন দোজ আইজ, আর তারপর সেই অস্থির করা চোখগুলো সার্চিং, যেন অনুসন্ধান করতে শুরু করলো, খুঁজতে শুরু করলো। অ্যান্ড ইলোকোয়েন্ট, এবং বাকপটু হয়ে মেট মাইন্ড, আমাকে সাক্ষাৎ করলো। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। অ্যান্ড নেইদার অফ আস সেড এনিথিং, আমাদের দুজনে আমরা কিন্তু কিছুই বলছিলাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে সরে গেল, এগিয়ে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি দেখলাম যে হঠাৎ কি হলো, আমি আমার সিট থেকে উঠে গেলাম। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আর কামরার দরজার কাছে পৌঁছে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, আর তারপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে দেখতে চেষ্টা করলাম, মেয়েটাকে খুঁজতে শুরু করলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, তারপর আমি হেঁটে হেঁটে চায়ের দোকানটার কাছে গেলাম। এ ক্যাটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, ধিকি ধিকি আগুনে একটা কেটলি, চায়ের কেটলি যেন ফুটছিল তখন। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু দোকানের যে মালিক সে ব্যস্ত ছিল, সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের হয়তো অন্য কোথাও চা বিক্রি করছিল, এই জন্য ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি,
বিহাইন্ড দ্য স্টল। তারপর মেয়েটা আমাকে অনুসরণ করতে করতে দোকানের পিছনে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। তখন মেয়েটা জিজ্ঞাসা করলো যে তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, খুব শক্তপোক্ত কিন্তু, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সূক্ষ্ম বেত দিয়ে বানানো হয়েছে এগুলো। নো, আই সেড, আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট। না, আমি বললাম যে না, আমার ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিম এ ভেরি লং টাইম। আমরা একে অন্যর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, যেন মনে হচ্ছিল অনেকক্ষণ হয়ে গেল। অ্যান্ড সি সেড, তারপর সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? তুমি নিশ্চিত যে তুমি ঝুড়ি কিনতে চাও না? অল রাইট, গিভ মি ওয়ান। ঠিক আছে, একটা দাও তাহলে। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, উপরে রাখা একটা ঝুড়ি আমি নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, একটু সাহস করে তার হাতের আঙুলগুলো স্পর্শ করার চেষ্টা করছিলাম। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই সে কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন প্রহরী তার বাঁশি বাজালো। ট্রেনের যে গার্ড ছিল সে তার বাঁশি বাজিয়েছে। সি সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের ঘ্যাসঘ্যাসানির শব্দ এবং ঘন্টার ঝনঝন শব্দে সেটা যেন হারিয়ে গেল মেয়েটার কথাটা। আই হ্যাড টু টার্ন ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরাতে ফিরে আসতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, তারপর কামরা যেন আস্তে আস্তে কেঁপে উঠলো এবং সামনের দিকে ঠেলা দিয়ে এগিয়ে যেতে লাগলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্মটা পেরিয়ে যাচ্ছি আমি তাকে দেখছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে যাচ্ছিল না, হেঁটে চলে যাচ্ছিল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে যেন আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে দেখছিলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা পথে এসে পৌঁছালো। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপর সেই বৃহৎ তরাই বনভূমি কি করলো, সেই প্ল্যাটফর্মকে পিছনে যেন লুকিয়ে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তখনও যেন আমি দেখতে পাচ্ছিলাম মেয়েটি একাই দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, যতক্ষণ আমি ট্রেনে যাচ্ছিলাম, ভ্রমণ করছিলাম, আমি যেন জেগে বসেছিলাম। বাট আই কুড নট রিড মাই মাইন্ড, আমি মন থেকে সরাতে পারছিলাম না, অফ দ্য পিকচার, সেই ছবিটা, কার ছবি? অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, সেই মেয়েটার যে তার মুখমণ্ডলটা, তার অন্ধকারাচ্ছন্ন মানে কালো ধূমায়িত যে চোখগুলো, আকর্ষিত করা চোখগুলো, সেই দৃষ্টিটা আমি কিন্তু মন থেকে সরিয়ে নিতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচড দেহেরা, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, এই ঘটনাটা যেন আমার মন থেকে একটু ঝাপসা হয়ে এলো এবং দূরে সরে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড, কিন্তু কারণটা কি না, সেখানে অন্য কিছু আমার মনের মধ্যে আস্তানা গেড়েছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আর আমার মনে পড়েছিল আবার যখন আমি ফিরে আসছিলাম। জার্নি 2 months later, 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আমার মেয়েটার কথা মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশনের মধ্যে পৌঁছেছে তখন আমি বাইরে মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করছিলাম। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমি যেন অপ্রত্যাশিত একটা শিহরণ অনুভব করলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। আই স্প্র্যাং অফ, সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলাম। দ্য ফুটবোর্ড, সেই পাদানির উপরে গিয়ে পৌঁছালাম। অ্যান্ড ওয়েভড টু হার, তার কাছে যেন আমি ভেসে তার কাছে পৌঁছে গেলাম। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখলো, সি স্মাইল, সে হাসলো। সি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল। দ্যাট আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড, আর আমিও খুশি হয়েছিলাম। দ্যাট সি রিমেম্বার্ড মি, সে আমাকে মনে রেখেছিল।
উই ওয়ার বোথ প্লিজড, আমরা উভয়েই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আর এমন মনে হচ্ছিল দুই পুরাতন বন্ধু বহুদিন পর একসঙ্গে সাক্ষাৎ করছে। She did not go down the length of the train selling basket. ঝুড়ি বিক্রি করতে করতে প্ল্যাটফর্ম ধরে সে চলে যাচ্ছিল না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, চায়ের দোকানে সোজা সে এলো। আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল উইথ লাইট, তার ওই অন্ধকারাচ্ছন্ন কালো চোখগুলো যেন হঠাৎ আলোয় পরিপূর্ণ হয়ে গেল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ দুজনের কেউ কিন্তু কিছু বলছিলাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট, কিন্তু আমরা আর যেন বাকপটু না হয়ে থাকতে পারছিলাম না, মানে কথা না বলে আর থাকতে পারছিলাম না। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন, আমি মনের মধ্যে একটা তাড়না অনুভব করলাম। আমার মনের মধ্যে তাড়নাটা কি না, আমার মন বলছিল যেন তাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, ট্রেনে করে নিয়ে যাই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আমার সঙ্গে করে নিয়ে যাই ট্রেনে চাপিয়ে। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন, এই দেউলি স্টেশনে এত দূরে এসে তাকে ঘুরে ঘুরে দেখার ইচ্ছাটা আমার করছিল না। পার্মানেন্টলি আমি তাকে সঙ্গে নিয়ে চলে যেতে চাইছিলাম। I took the baskets from her hand, আমি তার হাত থেকে ঝুড়িগুলোকে নিলাম, and put them down on the ground, সেগুলোকে মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for one of them, সে তখন একটা ঝুড়ি হাতে করে ধরে নিল, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, আমি তার হাতটা ধরে টানতে শুরু করলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লিতে যেতে হবে, আমার সঙ্গে চলো। সি নোডেড, তখন সে মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমার অন্য কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, আর তখন ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য গার্ড আবার তার বাঁশিটা বাজিয়েছে। এন্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, আর এই কাজটা করার জন্য আমার মনে মনে ওই গার্ড সম্পর্কে প্রচুর ঘৃণা জন্মাচ্ছিল। আই উইল কাম এগেন, আই সেড, তখন আমি বললাম আমি আবার আসবো। উইল ইউ বি দেয়ার, তুমি এখানে, উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে তো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে থাকো, প্রত্যেকটা ওয়ার্ড খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।